গুড ইভিনিং এভরিওয়ান। আজকের যে টপিক সেটা হচ্ছে লিপোপ্রোটিন এ ব্লাড টেস্ট। এই ব্লাড টেস্টের সম্বন্ধে কিছু জিনিস আমরা জানবো এবং প্রত্যেককে অনুরোধ এই ভিডিওটা পুরোটা প্রত্যেকে দেখবেন, যাতে আপনাদের এই ব্যাপারে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এই টপিকটা নিয়ে কিন্তু রিসেন্ট টাইমে খুব একটা আলোচনা হয় না এবং অনেক বা ভিডিও আছে এরকম নয়। তো আমরা এটা নিয়ে একটু বেসিক জিনিসটা বলার চেষ্টা করি। এই লিপোপ্রোটিন এ যে জিনিসটা রয়েছে, এইটা সম্বন্ধে খুব একটা আমরা শুনি না, কোথাও কিছু জানা যায় না। আমরা সাধারণতভাবে এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, ট্রাইগ্লিসারাইড বা লিপিড প্রোফাইল এই টাইপের ব্লাড টেস্টগুলো সম্বন্ধে আমরা পরিচিত শুনি এবং সেখান থেকে আমরা জানি যে এই টাইপের ব্লাড টেস্ট করলে যদি কারোর এলডিএলকে আমরা স্ট্যাটিন খাওয়ার মাধ্যমে, মানে রসুভাস্ট্যাটিন বা অ্যাট্রোভাস্ট্যাটিন খেয়ে যদি কমিয়ে রাখতে পারি, নর্মালের মধ্যে রাখতে পারি, তাহলে তাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স খুব একটা বেশি থাকবে না বা ভবিষ্যতে সেরিব্রাল স্ট্রোক হওয়ার চান্স কম থাকবে এবং কোলেস্টেরল লেভেল ব্লাডে নর্মাল থাকবে। কিন্তু এই ধারণার কিছুটা পরিবর্তন রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে এবং সেই পরিবর্তনের মধ্যেই একটা জিনিস হচ্ছে লিপোপ্রোটিন এ। এখন এখানে একটা কথা লেখা রয়েছে এখানে যে ওল্ড অ্যাডভান্টেজ হ্যাজ বিকাম দ্য মডার্ন লায়াবিলিটি। এই কথাটার মানে কি? আর একটা বলেছে জাস্ট অ্যান এরর অফ ইভলিউশন। ইভলিউশন বলছে অ্যাক্ট অ্যাজ এন শর্ট টার্ম সার্ভাইভাল, নট লং টার্ম হেলথ। তো আমাদের এই কথাগুলোর মানে, আমরা তিনটে কথার মানে একটু বুঝে যদি নিতে পারি, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে যে এই জিনিসটা কি এবং কোথা থেকে এলো। এটা অ্যাকচুয়ালি আমরা যদি একটু হিস্ট্রি ঘেঁটে দেখি, মেডিকেল হিস্ট্রি, তাহলে বা ইভলিউশনের হিস্ট্রি যদি ঘেঁটে দেখি আমরা, তাহলে জানবো যে লিপোপ্রোটিন এ, এই পার্টিকুলার টাইপ অফ যে লিপোপ্রোটিনটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি প্লাজমিনোজেন থেকে ইভলিউশন হয়েছে। প্লাজমিনোজেন হচ্ছে আমাদের ব্লাড ক্লটিং এ হেল্প করতো। এখন যদি আমরা দেখি এটার আগে কি হয়েছে, মানে আদিকালে এটা কিভাবে কাজ করতো, তাহলে যদি দেখতে হয় তাহলে দেখা যাবে যেটা আমাদের কোনো রকম কারো কোনো জায়গায় কেটে গেল বা কোনো ঘা হলো বা কোনো জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, সেই টাইপের কোনো ক্ষতকে নিরাময় করার জন্য বা ক্ষতটাকে শুকিয়ে দেওয়ার জন্য বা সেখানে ব্লাড বেরোচ্ছে, সেই ব্লাড ক্লটিং করে সেই জায়গাটাকে ঠিকঠাক করার জন্য এই টাইপের জিনিস, এই লিপোপ্রোটিন এ অ্যাকচুয়ালি কাজ করতো। এবং আগামী দিনে আমরা দেখতে পাবো যে এর কি বাজে এফেক্ট। মানে এটা অ্যাকচুয়ালি আগে কি করতো, তার মানে ওল্ড অ্যাডভান্টেজ কি ছিল, এটা ব্লাডকে খুব ফাস্ট ক্লট করতো এবং তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যেত যে ব্লাড ক্লট হয়ে যাওয়ার কারণে তাদের রক্তপাত হয়ে মৃত্যুর হার খুব একটা হতো না, যেটা আমাদের এখনকার দিনে পসিবল নয়। তখনকার দিনে এটা কিন্তু একটা বিশাল বেনিফিশিয়াল এফেক্ট ছিল। এখন এই বেনিফিশিয়াল ফাংশনটা দেখা গেল যে এর কোনো কারণে সময়ের সাথে সাথে এর যে কাজ, সেই কাজটা অন্যভাবে অন্য জায়গায় হচ্ছে। এবং কাজটা কিভাবে হচ্ছে? এই কাজটা দেখা গেল যে এ এখন এসে ব্লাডের মধ্যে, ভেসেলের মধ্যে ক্লট করে দিতে পারে বা কোলেস্টেরলকে জমিয়ে কোনো প্ল্যাক ফর্মেশন করাতে পারে এবং যে আমাদের যে ধমনীগুলো রয়েছে বা যে রক্তনালীগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে ব্লক করে দিতে পারে। এখন এই এলিভেটেড কন্ডিশন, লিপোপ্রোটিন এর এলিভেটেড কন্ডিশনটাকে বলা হচ্ছে এটা একটা রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। তার মধ্যে কি কি আমরা বললাম? হার্ট অ্যাটাক, সেরিব্রাল স্ট্রোক বা অ্যাওর্টিক ভালভ স্টেনোসিস, এই তিনটে কন্ডিশনকে এটা বলা হয়। এছাড়া এ কি করে, এর যে পুরনো কাজ ছিল এর থ্রম্বোসিস করানো, সেটাকে প্রমোট করে এবং সেটা কিন্তু সমস্তটা ব্লাড ভেসেলের মধ্যে, যেটা খুব বিপজ্জনক অবস্থা, এবং অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাকগুলোকে ফর্ম করাতে প্রচন্ড পরিমাণে হেল্প করে। তাহলে এই সমস্তটা নিয়ে হচ্ছে আমাদের লিপোপ্রোটিন এ। এটা এরর কেন ইভলিউশনে? কারণ এটা প্রথমে ভালো কাজ করতো এবং ইভলিউশনের ফলে, এটা তৈরি হওয়ার ফলে দেখা যাচ্ছে এর এখন কিন্তু এটা এরর হিসেবে কাজ করে। এ কিছু বাজে কাজই করছে বডিতে। এবার হচ্ছে ইভলিউশন কি হয়? ইভলিউশন শর্ট টার্ম সার্ভাইভালের জন্য। ইভলিউশন হলো কোনো কিছু শর্ট টার্মে কিছু সার্ভাইভ করার জন্য কোনো কিছু থেকে আমরা হেল্প পাই, কিন্তু সেটা লং টার্ম হেলথের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। তার একটা বড় এক্সাম্পল কিন্তু লিপোপ্রোটিন। এবং আমি তো মনে হয় আমার যেটা পার্সোনালি, যেটা সিলেবাসে ইনক্লুড করা উচিত, যে কোনো আমাদের বিএসসি ফিজিওলজি অনার্স বা জেনারেল বা কোনো কারণে মেডিকেল ল্যাব টেকনোলজি, এই সিলেবাসের মধ্যে এটা থাকা উচিত। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে আমরা দেখি কি পাওয়া যায়। নেক্সট স্লাইডে এর সম্বন্ধে কিছু বেসিক জিনিস। লিপোপ্রোটিন এটাকে বলেছে একটা জেনেটিক্যালি ডিটারমিন্ড রিস্ক ফ্যাক্টর, যেটা অলরেডি আমি আলোচনা করলাম। এছাড়া এই লিপোপ্রোটিন লেভেল যদি দেখা যায় তার 50 mg/dl এর থেকে বেশি হয়ে গেছে, তাহলে তার কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর খুব বেশি, কারণ এটা অ্যাকচুয়ালি কিন্তু জেনেটিক্যালি ডিটারমিন্ড হয়। তাই জন্য একে কিন্তু আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। কারণ এর যে ভ্যালু যদি বেশি পাওয়া যায় কারোর ক্ষেত্রে, তার মানে এটা বুঝে নিতে হবে তার যে এলপিএ জিন আছে, সেই জিনটা অ্যাকচুয়ালি
আমরা বংশ পরম্পরায় পেয়েছি এবং সেই জিনটার মধ্যে কোনো ডিফেক্ট থাকার জন্য এটা হয়। এবং এই কারণে একে কিন্তু আমরা টেস্ট করার জন্য ডাক্তারবাবুরা সাজেস্ট করেন যে জীবনের পুরো জীবনকালের মধ্যে যে কোনো একবার এটাকে টেস্ট করে নেওয়া উচিত, বা কেউ ছোট বয়সেও করতে পারে, কেউ তার মাঝ বয়সেও করতে পারে, 30 থেকে 40-এর এজের মধ্যেও করতে পারে। একবারই টেস্ট করার প্রয়োজন, কারণ এর জিনের মোটামুটি ভাবে দেখা যায় মোটামুটি এলপিএ লেভেলটা যেটা থাকে 70-90% হচ্ছে জেনেটিক্যালি ডিটারমিন্ড, এবং আমাদের এখানে 90% ডিটারমিন্ড হওয়া মানে পুরোটাই বুঝে নিতে হবে যে কন্ট্রোল করছে। তো এর যদি কম থাকে কারো, এখন যদি দেখা যায় যে কারো 30-র কম আসছে, যেটা একটা কিছু কিছু লিটারেচার বলছে 30-র কম থাকলে তাহলে বলা যায় খুব ভালো সেটা। এবার এপিডেমিওলজিক্যাল স্টাডি হয়েছে, এটা কি কি করা যায়, এটা হচ্ছে একটা অ্যাথেরোস্ক্লেরোসিস করায়, এছাড়া ইনফ্লামেশন করায়, এছাড়া থ্রোম্বোসিস করা আমরা বলেছি, এবং অ্যান্টিফাইব্রোনোলাইটিক হিসেবেও কাজ করে। এর যে ইনক্রিজ করছে কোথায়, লিপোপ্রোটিনে ইনক্রিজ করছে এক্সপ্রেশন অফ ভেসকুলার সেল অ্যাডিশন মলিকুল। ভিক্যাম 1 বলে একটি মলিকুল থাকে, এই সিলেক্টিন থাকে, এই মলিকুলগুলো যেগুলো সেল অ্যাডিশন মলিকুল, এই সেল অ্যাডিশন মলিকুলগুলো কি করে, এর এক্সপ্রেশনকে ইনক্রিজ করে, এবং এগুলো কি করে, প্রমোট করে মনোসাইটকে, আমাদের যে আর্টারি ওয়াল আছে, এন্ডোথেলিয়াম আছে, তার সঙ্গে মনোসাইটকে অ্যাডিশন করাতে, এবং এর ফলে অ্যাথেরোস্ক্লেরোসিসের যে প্রসেস বা প্ল্যাক ফর্মেশনের যে প্রসেস সেটা স্টার্ট হয়। এবং এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া, যে এরিয়ার জন্য কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। তার মানে এর যদি আমরা একটু বেসিক মেকানিজমটাও দেখি যদি ভালোটা, তাহলে ভাবে সেটা আমরা বোঝা গেল যে মলিকুলার মেকানিজমে কি হচ্ছে। এবং বাকি আরো অনেক কিছু লেখা আছে, যাদের সাবজেক্টের জন্য দরকার তারা এটা অবশ্যই এখান থেকে লিখে নিতে পারো বা দেখে নিতে পারো। এখানে আরেকটা কথা বলে নেবো যে ম্যাক্রোফাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু এলপিএ কে নেয়, এবং তারা কিন্তু ফোম সেল তৈরি করে, এবং এই ফোম সেল কিন্তু আর্লি অ্যাথেরোস্ক্লেরোসিসের একটা মার্কার। তো এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কথা। এছাড়া আমরা সট্রিওস বলে একজন রয়েছেন বিজ্ঞানী, এনার আমরা দেখতে পাচ্ছি ইনি একটা কথা বলেছেন, ইনি ক্যালিফোর্নিয়ার একটি ইউনিভার্সিটির ক্ষেত্রে রয়েছে, এখানে প্রফেসর ইনি, এবং ইনি বলেছেন যে এই কথাটা, যে এটা ইটস জাস্ট অ্যান্ড দ্য এরর অফ ইভলিউশন অ্যান্ড বিকাম দ্য ভেরি কমন অ্যান্ড ডাস ইট হ্যাভ ফিজিওলজিক্যাল ফাংশন। এটা কি কোনো ফিজিওলজিক্যাল ফাংশন আছে, এটা নিয়ে একটা উনি প্রশ্ন করেছে, যেটা আমরা সত্যি কথা কেউ জানি না, এবং উনিও তার স্টেটমেন্টে বলেছে উই ডোন্ট নো। এর ফিজিওলজিক্যাল হয়তো কোনো ফাংশন নেই, কিন্তু এ একটা যেহেতু এরর টাইপের জিনিস তৈরি করেছে, ইভলিউশন থেকে তৈরি হয়েছে, তার জন্য কিন্তু এটাকে আমাদের বহন করতে। আমরা অনেক সময় রিসেন্ট টাইমে প্রশ্ন দেখেছি যে অনেক পার্সোনালিটি যারা ফিল্ম স্টার বা অনেক ফেমাস পার্সোনালিটি যারা আছেন, তাদের হয়তো হঠাৎ করে মৃত্যু হয়েছে, তারা খুব ফিজিক্যালি খুব ফিট, তারা হেলদি ডায়েট ফলো করে, সবকিছু হেলদি তাদের, কিন্তু হঠাৎ করে তাদের দেখা গেল স্ট্রোক হয়েছে, তার ক্ষেত্রে হয়তো এটা দেখা যেতে পারে যে এলপি এর রোল ছিল, কিন্তু তখন যেহেতু আমরা জানতাম না বা আমাদের কাছে অনেকে ক্লিয়ার ছিল না, সেই কারণে এটা নিয়ে অতটা ইনভেস্টিগেশন হয়নি, কিন্তু ইন ফিউচার আশা করি ইনভেস্টিগেশন হবে। আচ্ছা, এই ছবিটা আমরা দেখে নিই, খুব একটা ইম্পর্টেন্ট ছবি আমরা দেখতে পাচ্ছি। এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা দেখে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এটা লিপোপ্রোটিনের এর একটা ছবি। আচ্ছা, এটা মানে হচ্ছে অ্যাপোলিপোপ্রোটিনকে বোঝায়, বা অ্যাপোলিপোপ্রোটিন বা অ্যাপো যে কথাটা আছে এপিও, এটাকে ইন্ডিকেট করে। এ থেকে কি হয়, আমাদের জেনেটিক ফ্যাক্টর, রেস, এথনিসিটি, আমাদের এই এশিয়ান পপুলেশনে বেশি দেখা যায়, মেডিকেল বিভিন্ন কন্ডিশন থেকে এটা হতে পারে, এনভায়রনমেন্টাল কন্ডিশন হতে পারে। এর মেন হচ্ছে তিনটে কাজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, থ্রোম্বোসিস এবং অ্যাপটিক ভালভ ক্যালসিফিকেশন, ভালভকে পর্যন্ত নষ্ট করে দিতে পারে, ঠিক আছে। এবং এর মধ্যে যেটা বেসিক একটা জিনিস এই অ্যাপো এর, সেটা হচ্ছে এ কিন্তু স্মল এলডিএল এর থেকে অনেক ছোট, এবং এলডিএল থেকে স্মল হওয়ার কারণে এ কিন্তু এই পোটেনশিয়ালটা বেশি দেখায় অ্যাথেরোস্ক্লেরোসিস করার ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা একটা আমাদের তাহলে বেসিক আইডিয়া আমাদের আশা করি হলো যে লিপোপ্রোটিন করে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে জিনিসটা রয়েছে, এর থেকে আমরা বাঁচবো কি করে। কারোর যদি বেশি এসেই যায়, তাহলে সে বেশি এসে গেলে সেখান থেকে বা কি করে বাঁচা যেতে পারে, কারণ সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আমরা বেশি এসে গেছে, বুঝলাম যে হ্যাঁ খুব বেশি এসছে, কার খুব বেশি রয়েছে, তো সেইখান থেকে আমরা কি করে বাঁচবো। তো এইখান থেকে আরেকটা কথা এখান থেকে বলে নিই যে কেআই বলে যেটা অংশ রয়েছে, কেআই-ভি2 বা কেআই-ভি3, এই কেআই কথাটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে ইন্ডিকেট করে এটা একটা টাইপ অফ মোটিভ, ঠিক আছে। এবং এই মোটিভগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ক্রিঙ্গেল 4 টাইপ মোটিভ বা ক্রিঙ্গেল টাইপ 2 মোটিভ, এই মোটিভ হিসেবে নাম দেওয়া হয়, এবং এইগুলো কপি নাম্বার ভ্যারিয়েন্ট হিসেবে কাজ করে, এবং এটা মলিকুলার বায়োলজি খুব ডেপথে রয়েছে, তাই জন্য আমি বললাম না, বেসিক বোঝার ক্ষেত্রে আমরা যেটুকু দেখলাম এটুকুই বুঝতে হবে। এবার এর থেকে বাঁচার উপায় কি আছে সেই জায়গাটা দেখি। বাঁচার কোনো এখন লিটারেলি এখন কোনো বাঁচার উপায় নেই আমাদের। কারো যদি বেশি আসে
কি করতে হতে পারে না করতে পারে আমরা নেক্সট স্লাইডে আসছি। তার আগে এখান থেকে একটা ইম্পর্টেন্ট বলে দিই যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট এবং প্রসিডিওর কি। যদি কেউ টেস্ট করতে চায়, প্রথম কথা কোথায় টেস্ট করতে পারবো, অ্যাপোলো ডায়াগনোসিস রয়েছে, সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার আছে, এরা কিন্তু এটা টেস্ট করে, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়। এই দুটো ল্যাবে মোটামুটিভাবে টেস্ট হয় আমার জানা, বা বিজয় ডায়াগনস্টিক যে আছে বা রয় ত্রিবেদীতে হয়। তো এখানে গেলে মোটামুটি এটা এলপিএ বললে তারা ব্লাড টেস্ট করে দেবে। এখন এখান থেকে আমাদের কটা জিনিস জানতে হবে, যে এটা ন্যাশনাল লিপিড অ্যাসোসিয়েশন, তারা এলপিএ কে বলছে টেস্ট করার জন্য, কারণ ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে কারোর অ্যাথেরোস্ক্লেরোসিসের বা কার্ডিওভাস্কুলার ডিজিজের, তাদের ক্ষেত্রে বলছে, বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ক্ষেত্রে যদি থাকে তাহলে এটা টেস্ট করতে বলছে। ঠিক আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এন্ড আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে ডু নট অফিসিয়ালি এলপিএ কে তারা স্ক্রিনিং গাইডলাইন্সের মধ্যে ফেলেনি এখনো, কিন্তু কানাডার যে গাইডলাইন সেখানে কিন্তু ওরা বলেছে এলপিএ কে টেস্ট করা দরকার। তাহলে ওভারঅল যদি দেখি আমরা, হয়তো কিছু সংস্থা বলছে টেস্ট করতে, আমেরিকার এখনো বলেনি হার্ট অ্যাসোসিয়েশন, হয়তো ইন ফিউচারে গিয়ে বলবে। এর অনেক কমার্শিয়াল অ্যাঙ্গেলও থাকে, সেটাও দেখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা ইম্পর্টেন্ট, এলপিএ টেস্টিং ইজ অ্যাড টু দ্য প্রসেস শেয়ার দ্য ডিসিশন মেকিং রিগার্ডিং দ্য স্ট্যাটিন থেরাপি ফর দ্য ইন্ডিভিজুয়াল। এখনো মধ্যে যেটা হতো, কারোর এলডিএল বেশি থাকলেই আমরা স্ট্যাটিন থেরাপি শুরু করে দেওয়া হতো, রোসুভাস্টাটিন বা অ্যাট্রোস্টাটিন দেওয়া হতো। সেক্ষেত্রে বলছে কনসিডার করা যেতে পারে, যেটা ন্যাশনাল লিপিড অ্যাসোসিয়েশন এরা বলছে, যে কারোর যদি এলপিএ লেভেল বেশি থাকে তার ক্ষেত্রে আমরা স্ট্যাটিন দিতে পারি, কিন্তু স্ট্যাটিনে কতটা কার্যকর হবে বা স্ট্যাটিন কতটা বেটার করবে এটাকে, সেটা সম্বন্ধে কিন্তু কোনো কনসেপ্ট ক্লিয়ার নয়। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, সিরাম প্লাজমাটাকে সেপারেট করার পর কিন্তু 2 ঘন্টার মধ্যে টেস্টটা করতে হয়। ফাস্টিং কিন্তু এর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট নয়। যেরকম আমরা এলডিএল করার জন্য ফাস্টিং এর কথা বলা হয়, যে 8 থেকে 12 ঘন্টা ফাস্টিং করে আসতে, এক্ষেত্রে কিন্তু কোনো ফাস্টিং করতে হয় না। লিপিড প্রোফাইল বা এলডিএল এর টেস্ট করার ক্ষেত্রে ফাস্টিং দরকার, কিন্তু এক্ষেত্রে এলপি এর ক্ষেত্রে কোনো ফাস্টিং দরকার নেই। এটুকু আশা করি আমাদের প্রত্যেকের পরিষ্কার হলো। ঠিক আছে, এবার লাস্ট স্লাইড আমাদের যেটা এখানে দেখতে পাচ্ছি, যে ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বিভিন্ন আসছে, কারণ এর সম্পূর্ণ এখনো কোনো মেডিসিন আসেনি। এর আগে আমি বললাম যেখানে কিছু মেডিসিন রয়েছে, যেরকম হচ্ছে লেপোডিসারান, এই একটা মেডিসিন রয়েছে যেটা বলছে প্রায় কাজ করছে। এখানে এসআইআরএনএ যেটা রয়েছে, এসআইআরএনএ এর থেরাপি এটা একটা হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আরো কিছু মেডিসিন রয়েছে, যেরকম ওলফাসিরান হচ্ছে একটা ইম্পর্টেন্ট মেডিসিন, যেটা ফেজ 3-তে এখন চলে গেছে ক্লিনিক্যাল ট্রায়ালে। এই ট্রায়ালটাও কিন্তু চলছে, যে ট্রায়াল হচ্ছে এলডিএল কে কতটা কন্ট্রোল করতে পারছে, তার সাইড এফেক্ট কতটা আছে, সেগুলো সবকিছু নিয়ে কিন্তু জিনিসটা দেখা যায় যে ঘটবে। তো এখানে একটা আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি। তো আর কিছু বলার নেই, প্রত্যেককে ধন্যবাদ। এই মেডিসিন রয়েছে এবং এই সম্বন্ধে আমরা জানলাম। আশা করি এটা নতুন টপিক, যাদের ভালো লাগলো প্রত্যেকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনুরোধ করো। ধন্যবাদ।